উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বেঙ্গলি থার্ড সেমিস্টার ফাইনাল এমসিকিউ সাজেশন 2025 বা বাংলার তৃতীয় সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য ফাইনাল সাজেশন 2025। আজকে ক্লাসে আমি মোট 100টি এমসিকিউ বা প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা ভালো করে দেখে রাখো তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথম অধ্যায় আদরিণী, অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, আদরিণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাহিত্য পত্রিকা। 2 কুঞ্জবিহারী বাবু পেশায় কি ছিলেন? উকিল। 3 জয়রাম মুখোপাধ্যায় কত টাকা মাসিক ভাড়া নিয়েছিলেন? 23 শিকার। 4 এড়ে বাছুর প্রসব করেছিল গরু, তার নাম কি? মঙ্গলা। 5 জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ছিল? 50 অতিক্রান্ত। 6 মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি কোথা থেকে এসেছিল? বেনারস থেকে। 7 আদরিণী গল্পটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা। 8 আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা কত টাকা হয়েছিল? 5 টাকা। 9 এক জোড়া নতুন বলদ কিনেছিল, কে কিনেছিল? ইমামন্দি শেখ। 10 উমাচরণ লাহিড়ী তার হাতির দাম কত দিয়েছিলেন? 2000 টাকা। 11 হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন কে? জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রবধূ। 12 জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করে? কলকাতায়। 13 জয়রাম মুখোপাধ্যায় কত বছর বয়সে অবসরের কথা ভেবেছিলেন? 60 বছর। 14 হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা আয় হয়? সর্বাধিক 15 থেকে 20 টাকা। 15 জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর বিয়েতে পাত্রপক্ষের কত টাকা দাবি ছিল? 2000 টাকা। 16 বামনহাটে মেলা কবে অনুষ্ঠিত হয়েছিল? চৈত্র সংক্রান্তিতে। 17 কল্যাণীর বিবাহের দিন কত তারিখে সংঘটিত হয়েছিল? 10ই জ্যৈষ্ঠ। 18 আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বাড়ি থেকে কত কোষ দূরে? 7 ক্রোশ দূরে। 19 জয়রাম মুখোপাধ্যায় এদেশে নেওয়া বাসার ভাড়া কত ছিল? মাসিক 13 শিকা। 20 হস্তিনীর ভাড়া রোজ কত টাকা ছিল? 3 টাকা মাত্র। 21 হস্তি ভাড়া দিয়ে জয়রাম বাবু মোট কত টাকা আয় করেছিলেন? 15 থেকে 20। 22 অসুস্থ আদরিণীকে কে চিকিৎসা করেছিলেন? মাহুত। 23 আদরিণীর নবজলধর বর্ণ বিশাল দেহখানি কোথায় পতিত ছিল? আম্রবনে। 24 বিবৃতি এ পয়লা বৈশাখ আদরিণী মেলা থেকে পুনরায় বাড়িতে ফিরে আসে কারণ আর জয়রামের বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য তাকে আর বিক্রি করতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। উত্তর হবে কিন্তু বি বিকল্পটি। এ ভুল আর ঠিক। 25 বামুনহাটের মেলা ভাঙার পরে হয় রসুলগঞ্জের মেলা। 2 রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিণীর চোখ দিয়ে জল পড়েছিল। 3 আদরিণী রসুলগঞ্জের মেলায় যাওয়ার পরদিন বিকেলে পিয়ন একটি চিঠি দিয়ে আসে। 4 আদরিণী মারা যাওয়ার পরে জয়রাম মুখোপাধ্যায় মাত্র 1 মাস জীবিত ছিলেন। উত্তর বি। আদরিণী গল্প থেকে যে মোট 25টি এমসিকিউ বা শর্ট কোশ্চেন গুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসছে পরবর্তী অধ্যায় অন্ধকার লেখাগুচ্ছ। 1 নম্বর শ্রীজাতর প্রকৃত নাম কি? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 2 আব্দুল করিম খাঁ কিসের সঙ্গে হয়ে আছে? মালকোষ। 3 আইনস্টাইন কি আবিষ্কারের জন্য বিখ্যাত? ভর শক্তি সমতুল্যতার সূত্র। 4 সংস অপবীর কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 5 ভ্যান গগের সেরা সৃষ্টিগুলির অন্যতম কি? কৃষক চরিত্র। 6 কোন বিপ্লবের সঙ্গে লেনিনের নাম যুক্ত করা হয়েছে? বলশেভিক বিপ্লব। 7 শ্রমিক শ্রেণীর অধিকারের কথা কে তুলে ধরেছেন? লেনিন। 8 কবি শ্রীজাতের প্রথম কবিতার বইয়ের নাম কি? শেষ চিঠি। 9 আইনস্টাইন কোন তত্ত্বের জন্য বিখ্যাত হয়ে আছেন? উত্তর আপেক্ষিকবাদ। 10 ভ্যান গগের আঁকা একটি বিখ্যাত তৈলচিত্রের নাম কি? দাক্ষাক্ষেত। 11 আইনস্টাইনের ধর্ম কি ছিল? দিগন্ত পেরোনো। 12 তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এই প্রশ্নের তাৎপর্য কি? বিভেদমূলক ধর্ম নিয়ে প্রশ্ন। 13 প্রাতিষ্ঠানিকতা শব্দটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? ধর্মের প্রভুত্ব কামিতা। 14 ধর্ম শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? সৃজনশীলতা ও সমন্বয়ের প্রকাশ। 15 আগুনের ধর্ম আজও ভস্যের চড়ি, এই পংক্তির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? আগুন পরিবর্তনের প্রতীক। 16 তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে? ধর্মের নামে মানবতার অপচয়। 17 বিবৃতি এ তোমার ধর্ম ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। বি তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা। সঠিক উত্তর নির্বাচন করা, উত্তরটি হবে কিন্তু বি। 18 বিবৃতি এ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। বিবৃতি 8 বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। উত্তর হবে কিন্তু এ। এ বি উভয় ঠিক কিন্তু তারা সম্পর্কহীন।
ধর্মহীন। 19 বিবৃতি এ মানুষের ধর্ম অসংখ্য কিন্তু তারা একই গ্রহে থাকে, কারণ আর প্রতিটি ধর্ম একে অপরকে জায়গা করে দেয়। সঠিক উত্তরটি হলো সি অপশনটা রয়েছে। এ এবং আর উভয়ই ঠিক। 20 বিবৃতি এ প্রথাগত ধর্ম আসলে প্রাতিষ্ঠানিকতা, কারণ আর প্রথাগত ধর্ম শেখায় দখলদারি। উত্তর হবে বি। এ এবং আর উভয়ই ঠিক। দ্বিতীয় অধ্যায় অন্ধকার লেখাগুচ্ছ, এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে এসো 3 নম্বর অধ্যায় দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেন। 1 নম্বর কবির জননী কেমন, দুঃখিনী বা দুয়োরানী। 2 কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য কে সাজিয়েছিলেন, দুয়োরানী। 3 দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, শ্রেষ্ঠ কবিতা। 3 তূর্ণীর কার সঙ্গে সম্পর্কিত, ধনুকের সঙ্গে। 5 আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি, রথ। 6 সপ্তডিঙ্গা কথাটি সাধারণ অর্থে কোন কাব্যধারার সঙ্গে যুক্ত, মঙ্গল কাব্য। 7 তার নাম রেখেছি বিশ্বাস, কার নাম, জাদু অশ্বের। 8 শানিত ইস্পাত খণ্ড বলতে কি বোঝানো হয়েছে, অসিকে। 9 খেজুরে দেশে পৌঁছালে কবির কি হবে, কবির তৃষ্ণা অবসান ঘটবে। 10 কবিতায় বর্ণিত শানিত ইস্পাত খণ্ডটির প্রকৃতি কেমন, অভঙ্গুর। 11 মরুপথে সেই হয় উট ইনভার্ট কমা, এই পংক্তিটির মাধ্যমে কি বোঝানো হয়েছে, প্রতিকূল পরিবেশে অভিযোজন। 12 দিগ্বিজয়ের প্রকৃত অর্থ কি, পৃথিবী জয়। 13 ধনুক তুনির না থাকার অর্থ কি, বিশ্বাস ও ভালোবাসাই প্রধান অস্ত্র। 14 কবিতার ব্যবহৃত প্রধান দুটি অস্ত্রের নাম কি, বিশ্বাস ও ভালোবাসা। 15 এক রক্তে আমি রাজপুত্র। 2 যুদ্ধ জয়ে যেতে হবে। 3 মহারানী দিলেন সাজিয়ে। 4 কবচ কুণ্ডল নেই। উত্তর হবে ডি। 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। 16 বিবৃতি এ দুয়োরানী দিলেন সাজিয়ে, বিবৃতি তার নাম রেখেছি বিশ্বাস। সঠিক উত্তরটি হবে এ। এ এবং বি দুটোই ঠিক কিন্তু তারা সম্পর্কহীন। 17 বিবৃতি এ হৃদয়ের খাপে তা ভরা মন্ত্রপ্রুত অসি, বিবৃতি বি নিশ্চিন্ত পৌঁছবো সেই তৃষ্ণাহর খজুরের দ্বীপে। সঠিক উত্তরটি হবে বি। এ হলো বি এর কারণ। 3 নম্বর অধ্যায় দিগ্বিজয়ের রূপকথা, এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বর বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো 4র্থ নম্বর অধ্যায় বাংলা ভাষা। 1 নম্বর বাংলা ভাষা রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, উদ্বোধন পত্রিকা। 2 মহাভাষ্য কার লেখা, পতঞ্জলি। 3 লেখার সময় পণ্ডিতেরা কোন ভাষা ব্যবহার করতেন, কিংভূত কিমাকার। 4 বঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব, কলকাতার ভাষা। 5 মীমাংসা ভাষ্য কে রচনা করেন, শবর স্বামী। 6 মহাভাষ্য কার লেখা, পতঞ্জলি। 7 মৃতভাষা কাকে বলে, সংস্কৃতকে। 8 ভাষার সরলতা কিসের চিহ্ন, উন্নতির। 9 স্বামী বিবেকানন্দের মতে কোন ভাষা ভবিষ্যতে বাংলা ভাষার মূল ভিত্তি হবে, কলকাতার ভাষা। 10 ভাষা শক্তির মূল উপাদান কি, সাধারণ মানুষের ভাষা। 11 ভাষাকে স্বামী বিবেকানন্দ কোন অস্ত্রের মতো ভাবতে বলেছেন, তরবারি। 12 ভাষার উন্নতির প্রধান লক্ষণ কি, জাতির উন্নতি। 13 এ কলকাতা ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। বিবৃতি বি সমস্ত দেশের যাতে কল্যাণ, সেখানে তোমার জেলা বা গ্রামের প্রাধান্য ভুলে যেতে হবে। সঠিক উত্তরটি হবে বি, অর্থাৎ এ বি এর কার্যকারণ সম্পর্ক না থাকলেও তারা পরস্পর সাপেক্ষ। 14 বিবৃতি এ অর্বাচীন কালে সংস্কৃত মহাভাষ্য সংস্কৃতের তুলনায় ম্লান, কারণ আর মৃত্যু যত নিকটে আসে ততই চিন্তা শক্তি হ্রাস পেতে থাকে। সঠিক উত্তর হবে বি, অর্থাৎ এ এবং বি উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। 15 বিবৃতি এ লেখায় বিশেষণ সমাস ইত্যাদির অতিরিক্ত ব্যবহার ভাষার মৃতপ্রায় চরিত্রের লক্ষণ, কারণ আর যখন দেশ উচ্ছন্ন যায় সবকিছুই ভাবহীন হয়ে যায়। সঠিক উত্তরটি হবে এ। এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এ সঠিক কারণ নয়। এবার চলে আসো ভারতীয় গল্প পোর্টরাজ। 1 নম্বর পোর্টরাজ গল্পটি কে অনুবাদ করেছেন, সুনন্দন চক্রবর্তী। 2 গ্রামের পোর্টরাজের নাম কি ছিল, জামা। 3 দামার বউয়ের চোখ কেমন ছিল, জল ভরা। 4 পোর্টরাজের স্ত্রীর নাম কি ছিল, দুর্পদ। 5 বাড়ির সামনে নিম গাছে কে চিৎকার করে উঠেছিল, একটি কাক। মার বেজন্মাকে কাকে বলা হয়েছে, কাককে। 7 পেটরাজ গল্পের কাহিনী কোন মাসে, আষাঢ় মাসে। 8 গ্রামের লোকজনকে অসুখ থেকে বাঁচানোর জন্য মোড়ল কি করতে চেয়েছিল, যাত্রা। 9 দুর্পদ দামার বড় ছেলের নাম কি, আনন্দ। 10 গ্রামের ধারে স্থানান্তরিত দেবী কি পড়েছিলেন, সবুজ শাড়ি। 11 আনন্দ কখন বাড়ি ফিরে এসেছিল, অনেক রাতে। 12 পেটরাজ কতদিন রোদে বেরোয় না, 3 দিন। 13
গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে অত্যন্ত একজন বিছানা। কি কারণে? মহামারীর কারণে। 14 মোড়লের মতে দেবীর চক্কর কাটানোর উপায় কি ছিল? গ্রামের বাইরে যাত্রা করে দেবীকে নিয়ে যাওয়া। 15 পোর্টরাজ গল্পের মূল শিক্ষা কেমন ছিল? ধর্ম ও বিশ্বাসের মূল্য অনেক বেশি। 16 বিবৃতি এ মোড়ল দেবীকে গ্রামের সীমানায় নিয়ে যেতে রাজি ছিল না। বিবৃতি বি, দেবী গ্রামে থাকলে তবেই তার চক্কর কাটবে বলে মোড়ল মনে করেছিল। সঠিক উত্তরটি হবে সি। এ এবং বি দুটোই ভুল। 17 বিবৃতি এ গ্রামের মহামারী দেখা দিয়েছিল। বিবৃতি বি, গ্রামের কেউ দেবীর নিয়ম মানছিল না। উত্তর হবে বি। এ এর কারণ বি। 18 বিবৃতি এ গ্রামের মহামারী আই এর চক্কর কাটাইতে হবে, কারণ আর মারিয়া আই এর মন্দির প্রতিষ্ঠা করতে হবে। উত্তর ডি। এ ঠিক আর ভুল। এবার চলেছে পরবর্তী অধ্যায়, আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে। 1 নম্বর, শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? হে প্রেম হে নৈশব্দ। 2 নম্বর, কাপড় চোপড় সঙ্গে নেওয়ার কথা বলে কবি তার সঙ্গীকে কি পরে নিতে বলেছিলেন? জুতো। 3 নম্বর, আমার হাত রাখো ইনভার্ট কমা, কবি তার হাতে কি রাখতে বলেছেন? প্রিয় তোমার দুটি ছোট হাত। 4, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই ইনভার্ট কমা, কাকে বুঝাবার কথা বলা হয়েছে? সুধীরের নয় সময়কে। 5, যখন সময় সুধিবার না তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। 6, আবার সেই রকম একটা জুড়ি। এখানে জুড়ি বলতে কি বোঝানো হয়েছে? জীবন সঙ্গী। 7, রেশে শব্দের অর্থ কি? অপেক্ষা করো। 8, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য ইনভার্ট কমা, এখানে আগুন কিসের প্রতীক? নতুন শুরুর প্রতীক। 9, কবিতাটিতে কোন ধরনের আবেগ প্রকাশিত হয়েছে? সংকট ও আশাবাদ। 10, 4 হাত 4 চোখ বলতে কি বোঝানো হয়েছে? সহযোগিতা ও ঐক্য। 11, কাকে ঝুড়িও নাও শাবল নাও ইনভার্ট কমা, প্রতিটি শব্দের অর্থ কি? সংগ্রাম ও নির্মাণ। 12, 1, আমার জন্য অপেক্ষা করো না। 2, দুইজন মিলে খুব সহজে একে পার করতে হবে। 3, তুমি তোমার এই বলিষ্ঠ 2 হাত আমার হাতে রাখো। 4, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো। তোমাদের আজকে ক্লাসে আমি বাংলার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর 3rd সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই।